এবারে বাজেটের শিরোনাম হচ্ছে গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা। কথাগুলো খুবই সুন্দর। খুবই সুন্দর। তবে তার আগে আমি একটু ডক্টর করিম ওনার একটু দুই একটা জায়গায় একটু আমি মন্তব্য যুক্ত করতে চাই। সম্প্রতি আমি উনার একটা ভিডিও ক্লিপ শুনেছি যুক্তরাষ্ট্রে বসে, এবং আমার কাছে মনে হয়েছে খুব প্র্যাকটিক্যাল কথা তিনি বলেন। তিনি বলেছেন যে এখানে 8.5 লাখ কোটি টাকার বেশি বাজেট হওয়া উচিত নয়। আমার কাছে মনে হয়েছে কথাটা খুব প্র্যাগম্যাটিক বলেছেন, এবং তিনি এও বলেছেন যে যে লক্ষ্যমাত্রা এনবিআর বা মোটামুটি রেভিনিউ নন এনবিআর সহ যেটা ধরা হয়েছে সেটা অর্জিত হবে না, সুতরাং বাজেটটাকে আরেকটু প্র্যাগম্যাটিক করার দরকার ছিল, এই কথাটা বলেছেন তিনি। সবচেয়ে বড় উল্লেখযোগ্য যে দিকটা টেনেছেন সেটা হচ্ছে নিয়োগ। মানুষের 23 লাখ মানুষ বের হয়, মানে ছেলে মেয়েরা বের হচ্ছে, তাদের মধ্যে ডিসেন্ট জব পেলে মনে হয় লাখেরও নিচে তাদের ডিসেন্ট জব পায়। সুতরাং বাকি যে দায়িত্বটা থাকে সেটি হচ্ছে এই বিজনেসম্যান, যে একটু আগে জনাব হেলাল উদ্দিন যে কথাগুলি বলছেন, তাদের এংজাইটি। এবং আমরা মনে করি যারা মুক্ত বাজারে বিশ্বাস করি তারা মনে করি যে মূলত প্রাইভেট এন্টারপ্রাইজের সমস্ত জব ক্রিয়েশনের মূল দায়িত্বটা তারা নেবে। 80% জব ক্রিয়েশন তারাই করে, এবং তাদেরকে মানে তাদেরকে কমফোর্ট না দিলে, কমফোর্ট মানে এই অর্থে নয় ট্যাক্স না দেওয়ার কমফোর্ট, কিন্তু তাদেরকে যে একটা স্বস্তি, ট্রান্সপারেন্সি জিনিস, যে গল্পটা তিনি বললেন যে হঠাৎ করে ওই যে নোটিশ পাওয়া, ভয় পাওয়া বা এই ধরনের জিনিসগুলো, এটা আমি সবকিছু একমত। তবে ডক্টর করিম একটা জায়গায় খুব অসঙ্গত অভিযোগ এনেছেন। আমি পত্রিকায় লিখি, মূলত আমি খুব একটা টক শোতে আসি না যেহেতু দেশে থাকি না। তো ডক্টর ইউনূসের কেউ নেই বলে আমি তাকে সমালোচনা করেছি, এটা তো অনেকটা গ্রামের ঝগড়ার মতো শোনালো, সেরকম নয়। আমি পত্রিকায় লিখি, আমি মনে করি আমি সেই প্রথম অবস্থা থেকে সেপ্টেম্বর থেকে 2024 সেপ্টেম্বর থেকে আমি প্রথম কলাম লিখেছিলাম যে সরকারের অর্থনীতিতে মনোযোগ নেই, এবং শেষ পর্যন্ত আমার মনে হয়েছে এই প্রফেসর ইউনূস সাহেবের সুনাম এই মাঝখানে টেলিভিশনে বা পত্রিকায় কোথাও তার সুনাম দেখি নাই আর কি। এই প্রথম আজকে দেখলাম যে উনি চলে যাওয়ার পরে ভাই বলছে আর কি, বলেন। হ্যাঁ ডক্টর করিমের মুখে না এটা শুনলাম, মানে এটা যদি আক্রমণের স্বার্থে হয় সেটা অন্য জিনিস, কিন্তু আপনি বলেন আমি যখন লিখলাম সম্প্রতি কিছুদিন আগে যে অর্থনীতি কি সব বিএনপি কি একটা ভঙ্গুর অর্থনীতি পেয়েছে, তার প্রতিবাদ করেছিলেন তারই অর্থ উপদেষ্টা প্রফেসর আনিসুজ্জামান চৌধুরী, এবং আমি সেটারও জবাব কিন্তু পত্রিকাতেই দিয়েছি, এবং সেটার আর জবাব আসেনি। কারণ আমি মনে করি অর্থনীতিবিদদের একটা জিনিস কি, তাদের সংখ্যাগুলোর প্রতি, সংখ্যাগুলো নিয়ে যতই তাদের সন্দেহ থাকুক, যেহেতু বিবিএস, আমি একটা প্রাইভেট বিবিএস ক্রিয়েট করতে পারছি না, বিবিএস এর তথ্যগুলো নিয়ে আমি কথা বলি, বিশ্বব্যাংকের তথ্যগুলো নিয়ে কথা বলি, এবং সেখানে সোর্সগুলি আমি উল্লেখ করে দিই। সুতরাং আমি মনে করি যে ওই জায়গাগুলোতে সচেতন থাকা উচিত। অর্থনীতিবিদদের উচিত হবে ডাক্তারের মতো ভূমিকা পালন করা। তার একটা পলিটিক্যাল বায়াস থাকে, পলিটিক্যাল বায়াসের সাথে তার ইকোনমিক ডিরেকশন গুলো না মেশালেই ভালো। তিনি বললেন যে এই সরকার রিজার্ভ 18 বিলিয়ন থেকে 32 বিলিয়ন তুলেছেন। অঙ্কগুলো ঠিক নয়, অঙ্কগুলো আপনি একটু বাংলাদেশ ব্যাংকের তথ্যগুলো ঘেটে দেখুন যে 31শে জুলাই রিজার্ভটা কত ছিল, সেটা হলো $20.5 বিলিয়ন, এবং এই সরকার যখন চলে যায় তখন $30 বিলিয়ন। এখন এই $9.5 বিলিয়ন যে উত্থান, এর পিছনটা তিনি দেখলেন না। মানে একটা মানুষ চেয়েছে যে সে ফর্সা হবে, সাবান মাখছে, আরেকটা মানুষ অ্যানিমিয়া রোগে ফর্সা হয়ে গেছে, সে যদি ভাবে সে খুশু খেয়ে আছে, সেটা ঠিক না। কোন জায়গায় কোশ্চেনটা দেওয়া হয়েছে সেটা ডক্টর এই যে জনাব হেলাল উদ্দিন ভালো জানেন, সেটা হচ্ছে আমদানিতে। এবং ইতিহাসের মধ্যে প্রথমবারের মতো আমদানি 25% আমদানি কমিয়ে ফেলা হয়েছে। ক্যাপিটাল মেশিনারি যদি আনতে না দেন, আর বিলাস মানে কনজিউমার গুডস আসছে, ঠিক আছে, সিগারেট খাচ্ছে, বিদেশি ওয়াইন খাচ্ছে, সেগুলো আসছে, কিন্তু ক্যাপিটাল মেশিনারি আসছে না দেখে জিডিপির গ্রোথ কমে গেছে। এবং তার সময় জিডিপির গ্রোথ মানে কোভিড সময়ের বাদে 36 বছরের সর্বনিম্ন হয়েছে। সেটা কিন্তু হওয়ার কথা ছিল না। অর্থনীতিবিদদেরই সরকার ছিল, সেটা একেবারে আদ্যবান্ত আইনবিদ আর অর্থনীতিবিদ, অথচ আইন এবং অর্থনীতি দুটো জায়গায় অবস্থা খারাপ। কেন এই কথাটা আজকে বলছি আমরা, যে এই জন্যই আমি বলছি যে আজকে যে আমির খসরু মাহমুদ চৌধুরী, তার জন্য ফিল্ডটা কঠিন, এবং সে কথাগুলো আমি পত্রিকায় বলেছি যে 4-5টা কারণে তিনি ফিল্ডকে কঠিন করে গেছেন। তার মধ্যে একটা পে
পে স্কেলের যে তাড়নাটা তিনি যে সৃষ্টি করলেন সেটা তার সময় উপযোগী ছিল না, সেটা একটা নির্বাচিত সরকার আসলেই করতে পারতো। তারপর তিনি বললেন যে কম টাকা দেখানোর যে বাজেট, আপনি টাকাটা কম দেখালেন, সেখানে তো উনি সব কম্প্রোমাইজ তো উনি ডেভেলপমেন্টে করে গেছেন, কিন্তু উনি পরিচালন ব্যয়েতে কমে দক্ষতা দেখাতে পারেননি। সুতরাং এই জায়গাগুলোতে আমি মনে করি যে আর স্ট্যাটিস্টিক্স ম্যানিপুলেশনের কথা তিনি বলেছেন। স্ট্যাটিস্টিক্স ম্যানিপুলেশনের কথা বললে তো আর কোনো তর্কই চলে না, তাহলে বলবেন যে এই জিডিপিও মানি না, তাহলে ওইটাও না। এখন আমাদের যা তথ্য আছে, আমাদের বিবিএস আছে, এটা নিয়ে কথা বলতে হবে। এই প্রসঙ্গে ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ এই বিতর্কটা থামিয়েছিলেন। তিনি বলছেন না, কারণ তিনি অনেক সময় অনেক কমিটিতে ছিলেন যে না, এটা আমাদের এই তথ্যের ভিত্তিতেই নিতে হবে যেটা বিবিএস করছে, এমনকি ওয়ার্ল্ড ব্যাংকও তাদের উপর থেকে নেয়। এবার আমি যে প্রশ্নকর্তা যিনি বললেন যে বাজেটের, সেই প্রশ্নটা হচ্ছে যে বাজেটের মধ্যে আমাদের যে সমস্ত চ্যালেঞ্জগুলো আছে সামনে, সেটা হ্যাঁ রেভিনিউ কালেকশন, কিন্তু হেলাল উদ্দিন উনি বলেছেন যে রেভিনিউ, এখন এই যে রেভিনিউর সমস্ত ব্যাপারটি একটা ফান্ডামেন্টাল মিস্টেক আছে, স্ট্রাকচারাল মিস্টেক। এই কথাটা বোধহয় আজ থেকে 10 বছর আগে আমি লিখে আসছিলাম। যখন আমি বাংলাদেশ ব্যাংকে গেলাম তখন দেখলাম যে আসলে মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের দুটো ডানা আছে। এই দুটো ডানায় তারা করে কি, তারা একটা ডানা হলো তাদের এনবিআর, আরেকটা ডানা হলো তাদের মানে বাংলাদেশ ব্যাংক। এখন তাদের যে ব্যর্থতা, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স শুড বি মানে এক্সক্লুসিভলি মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। ফাইন্যান্স আরেকটা আর্ট, একটা অর্থনীতির আরেকটা দিক, সেটা ফাইন্যান্সিং দিকটা। তিনি কিভাবে বাজেটগুলো ডেফিসিটটা ফাইন্যান্স করবেন সেটা দেখবেন, সেজন্য তার রেসপন্সিবল একটা ভূমিকা আসতে হবে। টাকা কম পড়লো দেখে আমি বাংলাদেশ ব্যাংক থেকে বা ব্যাংকিং সেক্টর থেকে টাকা নিয়ে নিলাম, এটা অনেকটা কিছুটা ডাকাতির মতো, কারণ ব্যাংকিং সেক্টর খুব সদিচ্ছা থেকে এই টাকাটা দেয় না। এই টাকাটা ব্যবসায়ীদের দিলে দেখুন এর অনেক বড় প্রভাব হয়, ছোট ছোট ঋণ দিলে অনেক প্রভাব হয়, অনেক নিয়োগ হয়, যেটা ডক্টর করিমের একটা বড় কনসার্ন এবং আমারও বড় কনসার্ন। আমি মনে করি এই মুহূর্তে সরকারের স্বীকৃতির মধ্যে আসা উচিত, বেকারত্বই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। এবং আজকে এই বেকারত্বের তাড়নাটা থেকে আমরা যে ওই যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, এটা বেকারত্বের তাড়না থেকে হয়েছে। সুতরাং এই জায়গাটা একটা ডানা। আরেকটা ডানা হচ্ছে তার এনবিআর। এনবিআর কে কেন মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের আন্ডারে রাখতে হবে? অনেক দেশ রাখে, আবার অনেক দেশ মিনিস্ট্রি অফ ট্যাক্স মিনিস্ট্রি আলাদা হয়ে যায়। আমার কথাটা হচ্ছে তাহলে অ্যাকাউন্টেবিলিটি, চেকস এন্ড ব্যালেন্সটা বাড়ে। এনবিআর শুড বি এ টোটালি ডিফারেন্ট মিনিস্ট্রি, নট এনবিআর, রাজস্ব মন্ত্রণালয়। পাকিস্তানে যেরকম দেখা যায় যে অর্থ ও রাজস্ব মন্ত্রী, রাজস্ব ওটা একজন হতে পারে, অনেক সময় ওরা ইচ্ছা করলে দুজনকেও দিতে পারে, কিন্তু ঠিক যেরকম অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী একজনও হতে পারেন, দুটো ডিপার্টমেন্টে যেতে পারেন। কিন্তু আমাদের রাজস্ব মন্ত্রী যখন থাকে, একজন গণপ্রতিনিধি যত সহজে জনগণের কাছে গিয়ে ড্রাইভ দিতে পারেন যে আমাদেরকে কর দিতে হবে, এই 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 গণ উদ্বুদ্ধকরণ কাজটা করতে পারেন, আমলা তো করবেন না। আমার এনবিআর এর প্রধানকে, তার তো কোনোদিন কোনো এলাকায় এমনকি ব্যবসা বান্ধব বা জনবান্ধব হওয়ার তার কোনো প্রয়োজন পড়ে না। আরেকটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন। এই বড় বড় কথাগুলো ওই ডক্টর ইউনূস স্যার আমলে আমরা শুনেছি যে এনবিআর টোটালি বাংলাদেশ ব্যাংক অটোনমি হয়ে যাচ্ছে, কিন্তু তিনি প্রায় প্রতিদিনই গড়ে 3 দিনে একটা করে অধ্যাদেশ পাশ করিয়ে নিয়েছেন, কিন্তু তিনি বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতাটা পাশ করেননি। এখন সমস্যাটা কোথায় হবে? ব্যাংকিং সেক্টরটা প্রবলেমে পড়বে, কারণ এখান থেকে 1,20,000 কোটি টাকা যদি আপনি টান দিয়ে নিয়ে চলে যান, এটা কিন্তু ক্রাউডিং আউট। এটা থিওরিটিক্যাল, ডক্টর করিমও এটা স্বীকার করবেন যে এটা হচ্ছে আমরা ক্রাউডিং আউট বলি কেন, যে প্রবাসে এই ক্রাউডিং আউট কনসেপ্টটা আসছে কি, প্রবাসে রাস্তার মোড়ে মোড়ে যে পাবগুলি থাকে, এখানে কিছু ইয়াং ছেলে পেলে গিয়ে ঢুকলো, একদল লোক আছে যারা বসে বসে গেম দেখছিল আর ড্রিঙ্ক করছিল, তাদেরকে তাড়িয়ে দিল। এখন গভর্নমেন্টে যদি প্রাইভেটের সমস্ত দায়িত্বটা নিয়ে নেয়, তাহলে ডিরেগুলেশন কথাটার সাথে তো এটা কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে। আপনি সবকিছু এই ফান্ড তো মানুষের, আমাদের নানা দাদা চাচা এদের ফান্ডগুলো ব্যাংকে আছে, ওটার টাকাটা ব্যবসায়ীরা নেবেন এবং ব্যবসায়ীরা আরো ভাবে যাবেন কোথায়, ক্যাপিটাল মার্কেটে, সেই দিকে তাড়িত করেন। দীর্ঘমেয়াদী পুঁজি নেবেন ওখানে, ওয়ার্কিং ক্যাপিটাল নেবেন ব্যাংকিং সেক্টর থেকে। তাহলে এই শৃঙ্খলাটা না এনে আমার মনে হয় যে ব্যাংকিং খাত থেকে এই থাবা দেওয়াটা এটা ভবিষ্যতে অর্থনীতির জন্য একটা সংকট সৃষ্টি করবে এবং প্রবৃদ্ধিকে বাড়তে দিবে না। প্রবৃদ্ধি তো এমনি এমনি আসে না। যেমন আমরা ডক্টর ইউনূসের আমলে দেখেছি যে ক্যাপিটাল মেশিনারি কমিয়ে দিলে প্রবৃদ্ধি আসবে না, আর বিনিয়োগও কমে গেছে, প্রাইভেট বিনিয়োগও কমে গেছে।
মানে একটা কথা বলে সস্তা কথায় চিরা ভিজে না, মানে ওই প্রাইভেট বিনিয়োগ বাড়ানো, ব্যবসায়ীকে বান্ধব করা এবং তারা জনগণের নিয়োগ সৃষ্টি করা, নিয়োগ থেকে আয় সৃষ্টি করা, আয় থেকে ভোগ বাড়ানো, এই সব কিছুর মডেলের মধ্যে দিয়ে আমরা কিনসিয়ান মডেলে পাই C+I+G, কনসাম্পশন প্লাস ইনভেস্টমেন্ট প্লাস গভর্নমেন্ট স্পেন্ডিং এবং প্লাস নেট এক্সপোর্ট। এটা যোগ করিয়ে আমাদের জিডিপি বাড়বে, এমনি এমনি জিডিপি বাড়বে না।